নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। বুধে মমতার সঙ্গে সাক্ষাৎ, বৃহস্পতি সকালে সুর পাল্টে গেল দিলীপ ঘোষের। মাটি কেঁপে গেল পাকিস্তানের, রাতেই আতঙ্কে ঘর ছেড়ে পালানোর হিড়িক। 25,000 স্টকে শুভেন্দুর সনাতনী সভা, প্রসাদ খোঁচা দেবাংশুর। 1.5 দিনের মাথায় বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডে গ্রেপ্তার 2 জালে মালিক এবং ম্যানেজার। বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, নিজের এলাকাতেই উঠল গো ব্যাক স্লোগান। চিন্ময় কৃষ্ণ জামিন পেতে গা জ্বলছে ইউনূস সরকারের, তড়িঘড়ি ছুটল আদালতে, ফের কি নতুন কোনো বিপদ? আবারও খবরের শিরোনামে, মুর্শিদাবাদের শামসেরগঞ্জ বোমা বিস্ফোরণে আক্রান্ত এক কিশোর এবং এক কিশোরী। 50 কোটি টাকার বিপুল সম্পত্তি, পেহেলগাঁও হামলায় এনআইএর নজরে এবার আইপিএস অফিসার। এবার আসছে বিস্তারিত খবরে। পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে দীঘায় জগন্নাথ মন্দির। বুধবার অক্ষয় তৃতীয়ার দিনেই এই মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিকেলে সমস্ত লাইমলাইট চলে যায় অন্য একজনের উপরে। তিনি হলেন দিলীপ ঘোষ। রাজ্য সরকারের আমন্ত্রণেই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনেই সস্ত্রীক এসেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। জগন্নাথ দর্শনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন। আজ সকালে সৈকত শহরে খোশ মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে। রুটিন মাফিক প্রাতঃভ্রমণ সারলেন, বললেন বিজেপি থেকে হিন্দুত্ব নিয়ে নানান কথা। সকাল সকাল দীঘায় প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন বিজেপি নেতা দিলীপ ঘোষ। স্ত্রীকে সঙ্গে নিয়ে সমুদ্রের পাড় ধরে হাঁটেন, কথা বলেন, হাত নাড়েন স্থানীয় বাসিন্দা পর্যটকদের উদ্দেশ্যে। দীঘার জগন্নাথ মন্দিরে তার আশা নিয়ে এই যে এত বিতর্ক, দল থেকে ফোন এসেছিল কিনা এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, কেউ জিজ্ঞাসা করেছিল, দল থেকে অফিসিয়ালি কেউ আমাকে মানা করেনি, স্বাগতও জানায়নি। সুভাষ চক্রবর্তী তারাপীঠ গিয়েছিলেন, দীঘার জগন্নাথ মন্দিরে এলেন দিলীপ ঘোষ। এই নিয়ে বিতর্কের জবাব দিয়ে বলেন, যারা স্বতন্ত্র স্বাভিমানী রাজনীতি করে পার্টি তাদের দেখেই চলে। সুভাষ চক্রবর্তী বামফ্রন্টকে বাঁচিয়ে রেখেছিলেন। তিনি লক্ষ লক্ষ লোক নিয়ে আসতেন, নেতারা ব্রিগেডে ভাষণ দিতেন, কারোর লোক আনার ক্ষমতা ছিল না। হিংসা তো পার্টিতে থাকবেই। পার্টির কর্মীরা কার উপরে ভরসা করে, কে লড়তে শিখিয়েছে, কে জিততে শিখিয়েছে, এটা তো দেখতে হবে। কারোর সঙ্গে কথা বললেই যদি পার্টি থেকে চলে যাওয়া হয়, ওই নীতিকে রাজনৈতিকভাবে ঘৃণা করি। একেই ভয়, এই বুঝি ভারত হামলা করে, চিন্তায় ঘুম উড়েছে রাতের। তার মধ্যেই হঠাৎ করে থরথরিয়ে কেঁপে উঠল পায়ের নিচের মাটি। আতঙ্কে সিটিয়ে পাকিস্তানের বাসিন্দা। কি হলো, হঠাৎ কেন কেঁপে উঠল পাকিস্তান? জানা গিয়েছে ভূমিকম্পে কেঁপেছে পাকিস্তান। বুধবার রাত 9:58 নাগাদ ভূমিকম্প অনুভূত হয় পাকিস্তানে। ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি, তবে ঘন ঘন ভূমিকম্প হওয়ায় বড় বিপদের আশঙ্কা করা হচ্ছে। এর আগে রবিবারও 4.4 মাত্রার ভূমিকম্প হয়েছিল পাকিস্তানে। কেঁপে উঠেছিল খাইবার পাখতুনখা, সোয়াত এবং আশেপাশের এলাকা। পাকিস্তান অন্তত ভূমিকম্প প্রবণ এলাকা। ভারতীয় এবং ইউরেশীয় প্লেটের সংঘর্ষের কারণে স্বাভাবিকের তুলনায় বেশি ভূমিকম্প হয় এখানে। এই কারণে আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তবর্তী এলাকার মাঝে মধ্যে কম্পন অনুভূত হয়। গত কয়েক বছরে পাকিস্তান বেশ কয়েকবার তীব্র ভূমিকম্প হয়েছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাঁথিতে সনাতনীদের সম্মেলন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে বড় আয়োজন। আর সেই অনুষ্ঠানের বক্তব্যের একটি ক্লিপকে তুলে ধরে খোঁচা দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখেছেন, জগন্নাথ মন্দিরের বিরোধিতা করতে গিয়ে একই দিনে সনাতনী সম্মেলন ডেকেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে সেই ভিডিওতে কার্তিক মহারাজকে বলতে শোনা যায়, বারবার ঘোষণা করা হচ্ছে প্রসাদের ব্যবস্থা যথেষ্ট রেখেছি, প্রচুর রান্না করা হয়েছে, 25,000 মানুষের রান্না, আরও 25,000 স্টক আছে। বারবার বলা হচ্ছে এখান থেকে ঘোষণা করব, তারপরে প্রসাদ নিতে যাবেন। আমরা সব জায়গায় দেখেছি আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মানুষ মন্দিরে গেলে মন্দিরে যাওয়ার নাম নেই, প্রসাদ খেতে বসে গেলেন। আরে মুসলমানের থেকে শিক্ষা নেই? 1 মাস রোজা লাগে, একটু জলও খান না। এত বড় আয়োজন করেছেন, আমরা সবাই চলে যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য। প্রসাদ কি আমরা পাই না? লজ্জা লাগছে বাঙালি হিন্দুদের হিসাবে পরিচয় দিতে। আজকে একটু দাঁড়ান, হাজারে হাজারে লাইন দিয়ে চলে যাচ্ছেন, একবার মঞ্চেও এলেন না, যজ্ঞ সভায় এলেন না, সাধু দর্শনে এলেন না, বলেন কার্তিক মহারাজ। অপর একজনকে মাইকে বলতে শোনা যায়, আমার বিনম্র অনুরোধ, আমরা সবাই প্রসাদ পাবো, আগে মন ভরে যাক, তারপর পেটটা ভরবে। কার্যত অনুষ্ঠানের তুলনায় প্রসাদ খাওয়ার দিকেই বেশি আগ্রহ, এটাই দেখা গেল এই ভিডিওর মাধ্যমে। এই নিয়ে খোঁচা দিলেন দেবাংশু। তবে এই প্রসাদ প্রসঙ্গে দেবাংশুর খোঁচা নিয়ে পাল্টা কোনো জবাব মেলেনি অনুষ্ঠানের উদ্যোক্তাদের তরফ থেকে। একদিকে জগন্নাথ ধামের উদ্বোধন, সেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অপরদিকে কাঁথির রেল ময়দানে সনাতনীদের সভা, সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, কার্তিক মহারাজ প্রমুখরা। সেখানেই প্রসাদ খাওয়ার জন্য এত আগ্রহ। তবে অনেকের মতে শাসক দলের মিটিংয়ে আসার পরেও অনেকেরই মন থাকে টিফিনের দিকে, কলকাতা দর্শনের দিকে। এটাই কার্যত রেওয়াজ। 1.5 দিনের মাথায় বড়বাজারে অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিক এবং ম্যানেজার। বৃহস্পতিবার সকালে আকাশ চাওলা এবং গৌরব কাপুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে এখনও অগ্নিকাণ্ডে মৃতদের মধ্যে দুজনের নাম পরিচয় জানতে পারেননি তদন্তকারীরা। ঘটনার সূত্র মারফত মঙ্গলবার সন্ধ্যায় আচমকা বড়বাজারের মদনমোহন মেছুয়া বাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 10টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর চেষ্টা করেন কর্মীরা। জানা যায়, হোটেল কমপক্ষে 42টি ঘর ছিল, অধিকাংশতেই ছিল না জানালা, ফলে ধোঁয়ায় বাড়ে বিপত্তি। একদিকে ভিতরে থাকা আবাসিকরা আটকে পড়েন, অন্যদিকে দমকল কর্মীদের ভিতরে প্রবেশে হিমশিম দশা হয়। প্রায় 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাইড্রোলিক ল্যাডার দিয়ে 25 জনকে উদ্ধার করা হয়, 15 জনের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন হোটেল মালিক আকাশ চাওলা। বড়বাজারে এই হোটেলেই মঙ্গলবার রাত্রে বিধ্বংসী আগুন লাগে। এদিকে অগ্নিকাণ্ডের পর থেকেই বহু প্রশ্ন উঠতে শুরু করেছে। মেছুয়ার হোটেলে কিভাবে লাগলো আগুন? দায়ী কে? ফায়ার লাইসেন্স ছিল কি? প্রশাসনকে অন্ধকারে রেখে তৈরি হয়েছিল বার? জবাব খুঁজতে পুর কমিশনার নেতৃত্বে তৈরি হয়েছে কমিটি। এইসবের মাঝে বৃহস্পতিবার ভোরে হোটেলের মালিক এবং ম্যানেজারকে গ্রেপ্তার করে পুলিশ। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুকুমার রায়কে নিজের এলাকাতেই গো ব্যাক স্লোগান শুনতে হলো। বুধবার কোচবিহারের চকচকা গ্রাম পঞ্চায়েতের একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিধায়কের গাড়ি ঘিরে আটকে বিক্ষোভ দেখান। জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের কোচবিহার 2 নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং কোচবিহার 2 নম্বর ব্লকের সাধারণ সম্পাদক রাজুদের নেতৃত্বে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ প্রসঙ্গে রাজু দে বলেন, বিধায়ক তার এলাকায় কোনো কাজ করেনি, সেই কারণেই সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। তবে এই ঘটনা প্রসঙ্গে বিধায়ক সুকুমার রায় পাল্টা অভিযোগ করেছেন। তিনি বলেন, তৃণমূল আমাদের জনসংযোগ কর্মসূচিতে ভয় পেয়েছে, তাই কয়েকজন লোক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়, যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন পেতেই গা জ্বলতে শুরু করেছে বাংলাদেশের। বুধবার ঢাকা হাইকোর্টের বিচারপতি আতাউর রহমান খান এবং আলী রোজার বেঞ্চে ছিল এই হিন্দু নেতার জামিন মামলা শুনানি। সেখানেই তার আর্জি মঞ্জুর করেছে আদালত। তারপরে ফের নিজের আসল রূপে ফিরেছে বাংলাদেশের সরকার। বুধবার দুপুরে হাইকোর্টের রায়ে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ জামিন পেতেই বিকেল নাগাদ আপিল বিভাগের কাছে জামিন রায়ে স্থগিতাদেশ দেওয়ার আবেদন জানায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। পাশাপাশি এই আবেদনের কোনো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে যেন জেলেই রাখা হয়, এমন আর্জিও জানায় তারা। উল্লেখ্য, গত বছর দেশদ্রোহিতা এবং বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ। পড়শি দেশের হিন্দু সন্ন্যাসীদের মধ্যে অন্যতম তিনি। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর থেকে উঠে এসেছে হিন্দু নিধন এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা। আর সেই আবহেই উত্তেজনার পারদ ছড়িয়েছিল চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি। নানানভাবে সরকার পক্ষ চিন্ময় কৃষ্ণকে জেলে ভরে রাখার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত চট্টগ্রাম নিম্ন আদালতে চিন্ময়ের জামিন আর্জি খারিজ নিয়ে মুখ খুলতে দেখা যায় ঢাকা হাইকোর্টকে। এমনকি কেন এতদিন ধরে তাকে ধরে রাখা হয়েছে সেই প্রসঙ্গে ইউনূস সরকারকে হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছিল আদালত। গত 11ই ডিসেম্বর যখন চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে পেশ করা হয়, সেই সময় তার তরফে কোনো আইনজীবী না আসায় পিছিয়ে যায় শুনানি। অভিযোগ উঠেছিল, চিন্ময় কৃষ্ণের আইনজীবীদের প্রাণনাশের হুমকি দিয়েছেন একদল দুষ্কৃতী। সেই ভয়েই আদালতে আসেননি তারা। খারিজ হয়ে যায় মামলা। গত কয়েক মাস ধরে ছলে বলে কৌশলেই হিন্দু নেতার জামিন রুখে দেওয়ার চেষ্টা চালিয়েছে ইউনূস সরকার, অভিযোগ একাংশের। অবশেষে চলতি বছর যখন জামিন পেলেন তিনি, তখন আবার তার বিরুদ্ধে আসরে নামল সরকার পক্ষ। আবারও খবরের শিরোনামে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ। বোমাবাজি মুর্শিদাবাদের শামসেরগঞ্জে আক্রান্ত এক কিশোর এবং এক কিশোরী। বুধবার সকালে শামসেরগঞ্জের তিনপাকুড়িয়া দেবুদাসপুর ঘটনায় এই গ্রামে হঠাৎ করে এলাকার এক কোচিং সেন্টারের সামনে বোমাবাজির ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো কোচিং সেন্টারে বাচ্চারা পড়তে এসেছিল। অভিযোগ, বেশ কয়েকজন গিয়ে কোচিং সেন্টারের দরজার সামনে বোমা ছোড়ে বলে অভিযোগ। সেই সময় কোচিং সেন্টারে থাকা 2 কিশোর কিশোরী আক্রান্ত হয়। বোমা স্প্লিন্টার ছিটকে এসে গায়ে লাগে তাদের। এরপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কোচিং সেন্টারের শিক্ষকের অভিযোগ, কোচিংয়ের পিছনে একটি বাড়িতে অশান্তি চলছিল, সেখানেই ভাঙচুর চলে। তারপরে হঠাৎ করে একদল দুষ্কৃতী গিয়ে কোচিং সেন্টারে বোমা ছোড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামসেরগঞ্জ থানার পুলিশ। কিছুদিন আগেই মারাত্মক আকার নিয়েছিল এই শামসেরগঞ্জ, উত্তপ্ত হয়ে উঠেছিল এই মুর্শিদাবাদের শামসেরগঞ্জ। পরপর বাড়িতে চলে বেপরোয়া ভাঙচুর, লুটপাট। ওয়াকফ আইনের বিরোধিতায় নামে প্রতিবাদে হিংসার আন্দোলন হয়েছিল, তাতে তেতে ওঠে রাজ্য রাজনীতি। নামাতে হয় আধা সেনা এবং পুলিশের বিশাল বাহিনী। তারপর থেকেই পরিস্থিতি ছিল থমথমে। তার মধ্যে এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায়। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণে জঙ্গি হামলায় মূল পরিকল্পনাকারী যে সীমান্তের ওপারেই রয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদের এপার থেকে কারা সাহায্য করেছিল সেই প্রশ্নের উত্তর খুঁজতে এখন উপত্যকা জুড়ে নিবিড় তদন্ত চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এই উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের অন্তত 50 কোটি টাকার সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, দেশের অন্যত্র এমনকি বিদেশেও তাদের নামে সম্পত্তি রয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। তারা জানতে পেরেছেন যার আনুমানিক মূল্য 100 কোটি টাকারও বেশি। সূত্রের খবর অনুযায়ী এই আইপিএস অফিসারের সম্পত্তি সংক্রান্ত সমস্ত নথি এবং প্রমাণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই বিষয়ে ইডি সত্ত্বেও এনআইএ যোগাযোগ করতে পারে। গোয়েন্দাদের রিপোর্টে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে কিভাবে এই পুলিশকর্তা হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড এবং দিল্লিতে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন। রিপোর্টে আরও বলা হয়েছে যে কিছু সম্পত্তি তার নিজের নামে এবং কিছু সম্পত্তি তার স্ত্রী ও ছেলের নামে রয়েছে। গত বছরের শেষের দিকে এই পুলিশকর্তা জম্মু কাশ্মীরের পদায়ন পেয়েছিলেন। এর আগে তিনি কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ এবং অন্যান্য শীর্ষ আধিকারিক ছিলেন। সূত্রের দাবি, গোয়েন্দাদের রিপোর্টে বলা হয়েছে কাশ্মীরে পোস্টিংয়ে যাওয়ার পর এই কয়েক মাসে ওই অফিসারের সম্পত্তি দ্রুত বৃদ্ধি পেয়েছে। ঘটনায় গুরুত্ব এবং স্পর্শকাতরের কথা মাথায় রেখে কেন্দ্রীয় গোয়েন্দা অত্যন্ত সতর্কতার সঙ্গে বারবার পদক্ষেপ নিচ্ছেন। পেহেলগাঁও হামলার তদন্তের সূত্র ধরে আন্তর্জাতিক ড্রাগ এবং অস্ত্র পাচার চক্রের সিন্ডিকেটগুলি কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে আসে। তদন্তে একটি গুরুত্বপূর্ণ সূত্রও পান তারা। কিছুদিন আগে গুজরাটের মুন্দ্রা বন্দরে উদ্ধার হওয়া 21,000 কোটি টাকা ড্রাগ উদ্ধারের ঘটনার পিছনে লস্কর-ই-তৈবারের যোগ রয়েছে বলে এনআইএ আগেই সুপ্রিম কোর্টকে জানিয়েছে। সূত্রের খবর, পেহেলগাঁও হামলার পর তদন্তকারীরা নতুন করে পুরনো ফাইল খতিয়ে দেখতে শুরু করেন। আর ঠিক সেই সময়েই আইপিএস অফিসারের সম্ভাব্য ভূমিকাটির বিষয়টি এনআইএ নজরে আসে। প্রাথমিকভাবে কিছুটা এগোতেই তদন্তের গতি গুজরাট থেকে কাশ্মীরের দিকে ইঙ্গিত করতে শুরু করে। এখন প্রশ্ন উঠছে, বর্তমান পরিস্থিতিতে যদি এমন উচ্চ পদে আসীন কোনো পুলিশ অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে তার হাতে উপত্যকায় বাহিনীর গতিবিধি নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা রক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব কিভাবে রাখা যায়। সরকারি সূত্রের দাবি, জম্মু কাশ্মীর পুলিশের উচ্চ পদে থাকলেও বাহিনী মুভমেন্ট সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিতে পারছেন না। তবে গোয়েন্দারা মনে করছেন, এই পরিস্থিতিতে হঠাৎ করে একজন শীর্ষ পুলিশ অফিসারকে সরিয়ে নিয়ে যাওয়া তার বিরুদ্ধে প্রকাশ্যে তদন্ত শুরু করলে তার সার্বিকভাবে বাহিনীর মনোবল এবং কার্যকারিতার উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শুধু তাই নয়, এমন পদক্ষেপ প্রতিবেশী দেশের জন্য একটি সুযোগ তৈরি করে দিতে পারে। তাই সব দিক থেকে বিবেচনা করে আপাতত গোপনেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে পদক্ষেপ করা হবে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।